ওর নাম প্রণব সরকার। প্রণব সরকার নেই, নামটা মনে করতে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমি সকলের প্রতি আবেদন রাখবো জোরে করতালি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা শুরু করতে চলেছি ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চতুর্থ পরিমল সাহা, সেই সঙ্গে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং রয়েছেন উত্তরীয় পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বাগত জানাচ্ছেন বা বরণ করে দিচ্ছেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক সুরজিৎ পাল, সেই সঙ্গে তার হাতে তুলে দিচ্ছেন একটি সম্মাননা এবং পুষ্পস্তবক। পালা ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রেসিডেন্ট পরিমল সাহাকে তাকে উত্তরীয় পুষ্পস্তবক এবং সেই সঙ্গে একটি স্মারক দিয়ে তাকে বরণ করে দিচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সবার প্রিয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সভাপতি শ্রী পরিমল সাহা মহোদয়। নাম ধরে রিসিভ করে আমি স্বাগত জানাবো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়কে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সৌরজিৎ পাল মহোদয় বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়কে। আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অনুষ্ঠিত সেটা অনুভব করতে পারি। আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, তখন সাধারণ সম্পাদক সুরজিৎ পাল মহোদয়। জোরে একটা করতালি হয়েছে আগরতলা পুর নিগমের মেয়রের দীপক মজুমদারের জন্য। বরিষ্ঠ সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলীকে তাকে বরণ করে নিচ্ছে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক সুরজিৎ পাল। আর যারা চ্যানেলগুলো করেছেন অনেকের রেজিস্ট্রেশন নেই, কিভাবে রেজিস্ট্রেশন? ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে মঞ্চের ভবিষ্যৎ সংবাদ জগতের আয়োজনরা এবং মঞ্চের এদিকে বসে থাকা সংবাদ জগতের ভবিষ্যতের অনেক অনেক শুভেচ্ছা।
please don't consider this as a speech. This is a self-analysis session. মানে গত 1 বছর আগে আমরা যখন সেম একটা কনফারেন্স করেছিলাম, সেখানে কি কমিটমেন্ট হয়েছিল, সেখান থেকে 1 বছর পর সেই কমিটমেন্টের কতটা ফুলফিলমেন্ট হলো, কতটা বাকি রয়ে গেল, সেই অ্যানালাইসিসটা করার জন্যই এই সেকেন্ড সেশনটা রাখা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে মঞ্চে যারা নেতৃত্বরা বসে আছেন বা যারা এই অ্যাসোসিয়েশনের মেম্বার সবার কাছে, বার্ষিক একটা কনফারেন্সের উপর যাতে এই অ্যাসোসিয়েশনটা নির্ভর না করে। কি হয়, প্রতি বছর আমরা কনফারেন্স করি, তারপর কনফারেন্সের ঠিক 24 ঘন্টা পর থেকে আমরা সবাই আবার যার যার মতো করে ভুলে যাই যে একটা অ্যাসোসিয়েশন ছিল এবং এই অ্যাসোসিয়েশনের কিছু কমিটমেন্টও ছিল টুয়ার্ডস দ্য সোসাইটি, টুয়ার্ডস ইটস মেম্বার। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা, কর্ণধাররা এসছে, তাদের সবার কিছু না কিছু চাহিদা থেকে যায়, কিছু না কিছু সমস্যা থেকে যায়। তো অ্যাসোসিয়েশনের লক্ষ্য থাকে যে সব সমস্যাগুলোকে বা যে চাহিদাগুলো বা যে কমিটমেন্টগুলো আমরা কনফারেন্সে নিচ্ছি সেগুলোকে ফুলফিল করা। নেতৃত্বদের কাছে আমার অনুরোধ থাকবে এই কনফারেন্সের মোটিভটা বা কনফারেন্সের আমাদের যেই চলার পথটা যাতে পুরো বছর সক্রিয় থাকে, যাতে করে এই কমিটমেন্টগুলো ফুলফিল করা যায়। অর্গানাইজেশন যতটা শক্তিশালী হবে, মনে রাখতে হবে যে আমাদের ভিতটা তত মজবুত হবে। আওয়াজ তুলতে হবে, যখন আমরা আমাদের অধিকারের জন্য আওয়াজ তুলব, তার জন্যে সমষ্টিগতভাবে আওয়াজ তুলতে হবে এবং তার জন্যে অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা রিকোয়েস্ট থাকবে, কন্টিনিউয়াস ওয়ার্কশপ। কারণ বিভিন্ন জায়গাতে, ধরুন বিলোনিয়া, উদয়পুর, সোনামুড়া, বিভিন্ন জায়গাতে নতুনভাবে যেই ইলেকট্রনিক্স মিডিয়াগুলো গড়ে উঠছে, তাদের গুণগত মান বৃদ্ধির জন্য পুরো বছর ওয়ার্কশপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্কশপ না থাকলে কোয়ালিটি হবে না। আর আমার মনে হয় উই নিড টু ফোকাস অন কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অফকোর্স আমরাও গর্বিত যে আমরা প্রথম এই বিগত কয়েক বছর ধরে আমাদের জনজাতি ভাই বোনদের আমাদের যে সার্বিক যে কর্মসূচি, এটা সংগঠন হোক কিংবা সাংবাদিকতা হোক, এর মধ্যে আমরা আমাদের জনজাতি ভাই বোনদের পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা খুবই খুশি। আর রঞ্জিতের মতো স্মার্ট, এনার্জেটিক অ্যান্ড যেটাকে বলা হয় যে এন্টারপ্রেনার যে একজন ব্যক্তিত্ব, এরকম একটা জায়গায় তার অবস্থান হওয়াতে আমরা আরও বেশি গর্বিত এবং খুশি। তো আমাকে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক, সাধারণ সম্পাদক শ্রী সৌরজিৎ পাল অনুরোধ করেছেন যে ইতিপূর্বে আমার আগে যারা যারা বক্তব্য রেখেছেন তাদের কিছু সমস্যা কিংবা কিছু প্রস্তাবনাও উঠে এসেছে তাদের বক্তব্যে, সেগুলো যাতে আমি একটু আলোকপাত করি। এবং উনি বলেছেন যে আমাদের ইলেকট্রনিক সোসাইটির আমি যেহেতু উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য, তার ভিত্তিতে যাতে আমি কিছু মতামত ব্যক্ত করি। আমি কিছু বলার আগে এই মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং তথা ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি শ্রী পরিমল শাহ মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভেচ্ছা জানাচ্ছি সম্পাদক মণ্ডলীর বাকি সদস্যদের, বরিষ্ঠ সাংবাদিক শ্রী প্রণব সরকার, শ্রী সুরজিৎ পাল, শ্রী অচিন্ত ভূঁইয়া এবং শ্রী রঞ্জিত দেববর্মা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মূলত যে বিষয়টি অনেকের আলোচনায় উঠে এসছে সেটি হচ্ছে কর্মশালার বিষয়টি। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ সম্পাদক শ্রী সৌরজিৎ পাল, উনি এই বিষয়ে যথার্থ একটু আলোকপাত করেছেন, বলেছেন যে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা পেশ করা হয়েছে যে দুটি
জেলাকে একত্রিত করে যাতে কর্মশালার আয়োজন করা হয়, জেলাভিত্তিক কর্মশালা। এ বিষয়ে যে বলেছেন আব্দুল হান্নান বা অন্যান্যরা, আশা করি তারা উত্তরটা পেয়ে গেছেন। আজকে এই অধিবেশনে বক্তব্য রেখেছেন দ্বিতীয়ার্ধের অধিবেশনে অমিত দত্ত, আব্দুল হান্নান, স্নেহাশিস চক্রবর্তী, সন্তোষ পাল, আশুতোষ পাল, সরি, তারপরে ইন্দ্রাণী দে, দেবজিৎ গুহ রায় এবং আয়ুব সরকার। এখানে আমি আব্দুল হান্নানের বিষয়টি অলরেডি বলে দিয়েছি। এর বাইরে স্নেহাশিস চক্রবর্তী শুভকামনা করেছেন এই প্রতিষ্ঠানের, এই সংগঠনের। সন্তোষ পাল উনি জ্যাকেটের কথা বলেছেন। প্রেস জ্যাকেট সার্বিকভাবে যে তৃণমূল স্তরে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কার্যকর করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রণববাবু থেকে শুরু করে সৌরজিৎ পাল, রঞ্জিত, অচিন্ত, বাকিরা সবাই কাজ করছেন। যেখানে যাদের কোনো সমস্যা আছে, আমাদের নেতৃবৃন্দ বা সংগঠনের যারা কর্তাব্যক্তি আছেন তাদের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে নিশ্চয়ই যেই সমস্যাগুলো রয়ে গেছে, খুব একটা নয়, সেগুলোর সমাধান সম্ভব। আমাকে সুরজিৎ পাল মহোদয় আরেকটা অনুরোধ করেছেন বলতে, আপনাদের সামনে উপস্থাপন করতে, যে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে, একটা এই মহতীয় অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, আপনারা যাতে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর সাবডিভিশনাল কমিটি খুব সম্ভবত আশুতোষ পাল, উনি সাবডিভিশনাল কমিটি বা ডিস্ট্রিক্ট কমিটি গঠনের ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আমি উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য হিসেবে সাধারণ সম্পাদক সৌরজিৎ পাল মহোদয়কে অনুরোধ করব যে এই প্রস্তাবটা উনি যাতে, বা ওনার নেতৃত্বে যে কমিটি, সেই কমিটি যাতে একটু বিবেচনা করে দেখেন। আর এখানে আব্দুল হান্নান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি খুব সম্ভবত ঠিক বলছি, আব্দুল হান্নানের যে আসাম সরকারের কথা বলেছেন, যেখানে এক্রিডিটেশন যে কার্ড, সরকারি স্বীকৃতিপত্র, তার আগে একটা জেনারেল কার্ড সরকার থেকে দেওয়া হয়। অবশ্যই যে আমাদের যে মিডিয়া হাউসগুলি আছে তাদের সুপারিশ ক্রমে, এবং উনি এটার একটা স্যাম্পলও দেখিয়েছেন। আমার মনে হয়, আমি অনুরোধ করবো সৌরজিৎ পাল মহোদয়কে, শুধু এই ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি নয়, যতগুলি আমাদের মিডিয়া সংগঠন আছে এবং আগরতলা প্রেস ক্লাব, এই বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করতে পারে। এটা একটা দারুণ প্রস্তাব। এতে করে আমার মনে হয় এক্রিডিটেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনা বা যে সমস্যাগুলো থাকে তার থেকে অনেকটা আমরা মুক্ত হব। এবং অনেক সময় যে জ্ঞানজল ঢুকে যায় আমাদের মধ্যে, বিভিন্নভাবে নানাভাবে চ্যানেলাইজ করে যে সরকারি পরিচয়পত্র হাতিয়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা থাকে, সেটা থেকেও হয়তো আমরা মুক্তি পেতে পারি। ইন্দ্রাণী বলেছেন জ্যাকেটের কথা, একই উত্তর। আর বলেছেন যে এই মঞ্চে যাতে সামনের দিনে মহিলা প্রতিনিধি দেখতে পায়। আমি বলবো এই মঞ্চে আগামী দিনে ইন্দ্রাণী দিয়ে আসবে। অনেক শুভেচ্ছা রইল। শুধু ইন্দ্রাণী না, সাথে শেষাদ্রি আছে। শেষাদ্রি আবার একটা দায়িত্বপূর্ণ ভূমিকাটাও আছে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেন্ডার কাউন্সিলের আহ্বায়ক, কনভেনার। তো দুজনকেই শুভেচ্ছা। আসলে আমরা এই প্রান্তে এসে, আমার যে সাংবাদিকতা জীবনের এই প্রান্তে এসে আমরা দেখছি মেয়েদের যে এখানে যে যেটাকে বলা যায় যে পার্টিসিপেশন, সেটা কিন্তু সম্ভব হয়েছে। মানে এটা অস্বীকার করার উপায় নেই বলতে, যে একমাত্র ইলেকট্রনিক মিডিয়ার বারবারন্তের কারণে এটা সম্ভব হয়েছে। না হলে এই পার্টিসিপেশনটা আমরা আগে সিম্বলিক দেখতাম, কোনো একটা পত্রিকাতে একজন, কোনো একটা সাপ্তাহিকে কর্ণধার একজন মহিলা, এরকমভাবে আমরা পেতাম। তো এটা খুবই এনকারেজিং, এবং এটা
থেমে থাকার বিষয় না, এটা আগামী দিনে আরো হবে। আর দেবজিৎ গুহ রায় কমলপুর, আমার বাবা মুনসেফ থাকা অবস্থায় কমলপুরে দেবজিৎ গুহ রায়রা জানেন, এবং দেবজিৎ গুহ রায় আমার 30 বছরের সম্পর্ক, ঠিক আছে। তো উনিও খুব আপ্লুত আজকের এই অনুষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে, এবং উনি অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটিকে, যে উনি যোগাযোগ করেছিলেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। আসলে ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি আতিথেয়তায় বিশ্বাসী, এবং আপনারটা এর প্রাপ্তি মাত্র। আর আপনি বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আর রঞ্জিত দেববর্মা কথা একটু আগে বলেছি যে আমরা অবশ্যই আগামী দিনে আরও বেশি আমাদের জনজাতি ইন্ডিজিনাস কমিউনিটির ভাই বোনদের আমাদের এই সাংবাদিকতার জগতে তাদের বিচরণ, তাদের ভূমিকা আমরা আরও বেশি করে আরও উজ্জ্বলভাবে আমরা দেখতে চাই এবং আসলে দেখতে পাবো। আর একটা অনুরোধ রেখেছে অবশ্যই যে দিবাহারের পরে চলে যাওয়াটা ঠিক নয়, আমরা যাতে আগামী অধিবেশনে 50% এখানে আমরা অ্যাটেন্ডেন্সটা পাই, যাতে আমাদের যে বক্তব্য, আমাদের যে মেসেজগুলো বা এই প্রতিষ্ঠানের যে মেসেজগুলো, তা যাতে আমরা জায়গায় গিয়ে সবাইকে আমরা দিতে পারি। এরপর সর্বশেষ বক্তা ছিলেন আমার আগে অচিন্ত ভূঁইয়া খুব সুন্দর বলেছেন যে আজকের যে অধিবেশন, আজকের যে সম্মেলন, বার্ষিক সম্মেলন, এটা আমাদের শুধু আলোচনা করার সম্মেলন, প্রস্তাব নিয়ে কথা বলার সম্মেলন, সমস্যা নিয়ে আলোকপাত করার সম্মেলন। এই সম্মেলন অচিন্ত ভূঁইয়া বলেছেন যে এইগুলো ভিত্তিতে যে জিনিসগুলো উঠে আসবে, যে মতামতগুলি ব্যক্ত হবে, তা যাতে আমরা ক্যারি ফরওয়ার্ড করি, এই মিশন এগুলো যাতে আমাদের থাকে। আর আমরা যাতে আমাদের যে কর্মনিষ্ঠা, কর্মতৎপরতা এবং যে কমিটমেন্টগুলো, সেগুলো থেকে যাতে আমরা পিছিয়ে না যাই। ধন্যবাদ অচিন্ত ভূঁইয়াকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আর আমার বক্তব্য বলতে এর পরে আর কিছু থাকে না, সবার সম্মিলিত বক্তব্যের যে সারবক্তা, সেটাই আমার বক্তব্য। আর শুধু একটুই বলতে চাই যে আমরা যখন কাজ শুরু করেছি তখন ইলেকট্রনিক মিডিয়া বলতে সরকারি মিডিয়া বোঝাতো, এবং অবশ্যই তার দূরদর্শন এবং রেডিও। তো সেই ইলেকট্রনিক মিডিয়ার জায়গাতে আজকের মিডিয়াটা স্বাধীন একটা মিডিয়াতে পরিণত হয়েছে। তো এই মিডিয়ার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ত্রিপুরা রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদ। আমাদের মঞ্চে ছিলেন প্রধান অতিথি শ্রী বিপ্লব কুমার দেব, সদ্যপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার একান্ত এবং আর্থিক প্রচেষ্টার কারণে ভারতবর্ষে, আমি আবার রিপিট করতে চাই, ভারতবর্ষে ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে ইলেকট্রনিক মিডিয়া নামে একটা পলিসি হয়েছে, যেখানে গ্রাউন্ড চ্যানেলকে বিজ্ঞাপন দেওয়া হয় এবং ক্যাটাগরি দেওয়া হয়েছে। দুটো ব্যাপার, ক্যাটাগরি দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এবং সরকারের নীতি নিষ্ঠা এবং তার প্রতিশ্রুতি আছে যে আরও কীভাবে এই সাহায্য, এই প্রতিশ্রুতিকে আরও বেশি করে রূপায়ণ করা যায়। তো এই ইলেকট্রনিক মিডিয়ার যারা কাজ করছেন আগরতলায় বা আগরতলার বাইরে, জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে বা গ্রাম পাহাড়ে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, এবং প্রত্যেকে যাতে নিরাপদে কাজ করেন এবং সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এবং কারো কোনো সমস্যা থাকলে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে তার সমাধান করতে পারি, এই কয়েকটি আশা ব্যক্ত করে, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাজ্জাদ আলী। মঞ্চে আরও রয়েছে আমাদের আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি প্লাস ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটির অ্যাডভাইজার, এবং আমাদের দাদা প্রণব সরকার, এবং রয়েছে আমাদের সংগঠনেরই জয়েন্ট সেক্রেটারি অচিন্ত ভূঁইয়া। সংগঠনের পক্ষ থেকে আমাকে কপরকে একটু কথা বলার জন্য বলা হয়েছে, তার জন্য আমি কপরকেই একটু কথা আলোচনা করব। যতন হামবাই दै खुलुमो जों कपरक सानाय যত ত্রিপুরা সারবর ভাই মানজামের অনেকে কিন্তু চলে গেছে। ভাত খাওয়ার পর আমি সাব ডিভিশন থেকে অনেক ট্রাইবেল জনজাতি ভাই বোনকে ডেকেছিলাম
কিন্তু ম্যাক্সিমাম এখন হয়ে 6-7 জন মাত্র রয়েছে। আর খাটিয়ানি কগৈ जों অসুস্থতাটি ভাই সবাই মানে আমাদের রাজ্যের এবং আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সিনিয়র জার্নালিস্ট রয়েছে। এই প্রথমবার আগরতলা প্রেস ক্লাব হোক বা রাজ্য স্তরের কোনো সংগঠনের কমিটিতে হোক, এই প্রথমবার আমরা জায়গা পেয়েছি জনজাতি ভাই বোনেরা। আমরা এটা খুবই আনন্দের বিষয়। आबुनि बागै जों सुजुग तागै यागारनाय जिनि सुजुग दङ, जिनि बागै मानथाय, जिनि बागै कायसा गोल्डेन अपरचुनिटि खाथिजाक दं। जों नबा आसुक दङ जिनि चेनेल एनालिसमेन्ट बाहाय मावनाय, जों नबा आसुक दङ जों बाहायके जों एग्रिगेसन कार्ड मावनाय, जों साननानै नांनाय बे गयनानै नांनाय। जों लुगै मानखा ताकलाय बिसिबो kaisa kobrok channel katal kaisa kaini kobrok channel katal enlistment manka government ready tongo katal channel lokno enlistment nani bagai accreditation nani bagai government ni je facilities rokno nani bagai but जों tabok segangi phainani nangnai ready tongnani nangnai o man khaina nanani bagai जों tabok balai sujug kaham chini buskango chini already obai সংগঠন আগরতলা প্রেস ক্লাব दङ, जों खुमुलुं प्रेस क्लाब दङ। गभर्नमेन्टनि मानथाय सप्तायावनो जों मानै मानानै बागै जों अबाय संगठननि बिसिंथि जायतक लायनाय। ताई आं बुसकांनि जराव आशा खालायो नेक्स्ट जिनि जे राज्य सम्मेलन एबा नेक्स्ट इयारनि जिनि जे स्टेट एनुअल कनफारेन्स आ जायगायाव जों मिनिमाम 50% আমাদের জনজাতি ভাইরা যাতে নেক্সট ইয়ারে নেক্সট সম্মেলনে মিনিমাম 50% আমরা যাতে এই হলে দেখতে পাই, এটাই আমি আশা করি। সবাইকে নমস্কার। মধ্যকার সময় উপস্থিত সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ভাই ও বোনদের আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আমি আমার পূর্ববর্তী বক্তারা আগে সমস্ত কিছু বলে গেছেন, আমার আর বলার কিছু রইল না। আমি মধ্যকার সবাই উপস্থিত সমস্ত দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভাই বোনদের অনুরোধ করব, প্রতি বছরে আপনারা যাতে এই সমস্ত আমাদের কর্মকাণ্ড নিয়ে আরও বাড়তি কিছু সময় কাটিয়ে আমাদের সাংবাদিকতার অগ্রগতি বাড়িয়ে তুলবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের মধ্যে যাতে কোনো হানাহানি, কোনো বিভেদ না সৃষ্টি করা হয়, না করে একে অপরের প্রতি সৌহার্দ্য মনোভাব নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি, তাই আমার একমাত্র কামনা। আমি বলবো আমাদের সাংবাদিক ভাইয়েরা বহু শ্রম দিয়ে তাদের কাজ করে যাচ্ছে, এমন অনেক পরিবার আছে দিনান্তে এক বেলাও অন্ন জোটে না, তবুও তারা তাদের এই যে সাংবাদিকতা কাজ চালিয়ে যাচ্ছে। আমি আমার কমিটি এবং সরকারের প্রতি অনুরোধ রাখবো এই সমস্ত ভাইদের প্রতি যাতে একটু নজর দেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক আমার বন্ধুবর সৌরজিৎ পাল মহোদয় এবং দূর দূরান্ত থেকে আসা, সারা রাজ্য থেকে আসা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন যে
ইলেকট্রনিক্স মিডিয়া কোথায় ছিল আর কোথায় এসেছে। অতীত দিনে ইলেকট্রনিক্স মিডিয়া বলতে ছিল হাতে গোনা ছিল, এক দুটা ছিল। এত বঞ্চনা, ইলেকট্রনিক্স মিডিয়াকে এই রাজ্যে প্রবেশই করতে দেওয়া হতো না। ধীরে ধীরে পরিবর্তনের পর বিপ্লব দেব যখন রাজ্যের হাল ধরলেন, তখন এই রাজ্যে ইলেকট্রনিক্স মিডিয়া সোনালী যুগ এসছে। এখন ইলেকট্রনিক্স মিডিয়া প্রায় 30টার উপর আছে। ধীরে ধীরে এখন মহিরূপ আকার ধারণ করেছে। আমি স্বাগত জানাবো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়কে। বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের স্বর্ণালী যুগে শুরু হয় বিপ্লব দেবের হাত ধরে। একটা সময় আমাদের কারোর পরিচয় ছিল না, আমরা বলতে পারতাম না যে আমরা বৈদ্যুতিক মাধ্যমের একজন কর্মী, সাংবাদিক। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হতো না। তখন উনি যখন বিষয়টা জানলেন, তখন এই রাজ্যের বৈদ্যুতিক প্রচার মাধ্যমের জন্য ইলেকট্রিশিয়ান কার্ড চালু করে দিলেন। এখন সারা রাজ্যে বৈদ্যুতিক প্রচার মাধ্যমের সাংবাদিকদের কাছে ইলেকট্রিশিয়ান কার্ড চালু রয়েছে, সবার কাছে রয়েছে। যখন আমরা বৈদ্যুতিক প্রচার মাধ্যমের লোকরা যখন সাংবাদিকরা যখন বারবার আক্রান্ত হচ্ছিলেন, তখন এটার একটা সমাধানের জন্য সরকার স্বীকৃত প্রেস জ্যাকেট চালু করা হলো। এই রাজ্যে প্রথমবার এনেছে সরকার স্বীকৃত প্রেস জ্যাকেট চালু করা হলো। অধিকাংশ সাংবাদিক ভাই বোনেরা এই জ্যাকেট পেয়েছেন। এরপরেই ঘুরে দাঁড়িয়েছে বৈদ্যুতিক প্রচার মাধ্যম। নতুন বিজ্ঞাপন নীতি এসছে, নতুন বিজ্ঞাপন নীতিতে ক্যাটাগরি করা হয়েছে। নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী অধিকাংশ চ্যানেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলছিলেন, যারা এখনো ক্যাটাগরি পাননি তারা আপনারা আবেদন করুন, আপনার কাগজপত্র ঠিক থাকলে সবাই আপনারা পাবেন। এত উদারীকরণ, এত সরলীকরণ আমরা অতীতের কোন সরকারের কাছ থেকে পাইনি। আপনারা জানেন এর আগে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন সাংবাদিক আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে, কিডনি ড্যামেজ হয়ে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন মাননীয় বিপ্লব দেব মহোদয় 2 লক্ষ টাকা দিয়ে ওনাকে সাহায্য করেছিলেন। আমার মনে আছে একজন সাংবাদিক, উনি মারা গেছেন, নাম বলতে চাই না, সিনিয়র সাংবাদিক, আইএলএসে ভর্তি হয়েছিলেন। ওনার মরদেহ নেওয়ার জন্য টাকা ছিল না। যারা বড় বড় কথা বলে তারা যখন একে একে হাসপাতাল থেকে চলে যাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম ওই সময়। তখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হননি, তখন উনি 50,000 টাকা দিয়ে আইএলএস কে পেমেন্ট করেছিলেন। করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন একজন সাংবাদিক, যে সাংবাদিক তৎকালীন সময়ে এক বিশেষ রাজনৈতিক দলের হয়েও কাজ করছিলেন। যখন করোনা আক্রান্ত হয়ে মারা যান, তখন তারা কেউ আর ফিরেও তাকাননি। আইএলএস এ ভর্তি হয়েছিলেন। আইএলএস এ প্রচুর টাকা উঠেছিল। পুরো টাকা তৎকালীন সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব দিয়েছিলেন। আইএলএস হাসপাতালকে পেমেন্ট করেছিলেন এবং অনেক উদাহরণ রয়েছে আমাদের হাতে। করোনার সময় ভ্যাকসিনেশন
আমরা করিয়েছি 6 বার 7 বার। এখানে বসে আছেন রাজ্যের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়, উনি মাস্ক স্যানিটাইজার নিয়ে ধর্মনগর থেকে শুরু করে বিলোনিয়া সব জায়গাতে উনি নিজে ছুটে গেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী পাবেন যিনি সাংবাদিকের কাছে মাস্ক নিয়ে যাচ্ছেন, স্যানিটাইজার নিয়ে যাচ্ছেন, আমাকে ডেকে নিয়ে স্যানিটাইজার মাস্ক দিয়েছেন। করোনার সময় সাংবাদিকদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য বিজেপি সরকারের বা কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সেই দিনটা ভুললে চলবে না বন্ধুরা। অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীতকেই মনে রাখতে হবে কে প্রকৃত বন্ধু। এখন অনেকে অনেক কথা বলেন, বন্ধু সাজার চেষ্টা করেন, অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা মহা ভুল হবে অতীতকে ভুলে গেলে। এখন অনেকে বিপ্লবী সাজার চেষ্টা করেন। এখন নাকি সাংবাদিক আক্রান্ত হয়েছে। কোথায় সাংবাদিক আক্রান্ত হয়েছে? হয়েছে কিছু, হয়নি যে একদম না, কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিছুদিন আগে একজন সাংবাদিক যখন আক্রান্ত হয়েছিলেন, সাথে সাথে 3 থেকে 4 ঘন্টার মধ্যে একজন ওসিকে সাসপেন্ড করেছে। ওসিকে সাসপেন্ড করার নজির সাংবাদিক আক্রান্ত হওয়ার পর এরা যে আছে একটাও নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটাও ইনস্টেন্স নেই। অতীতকে ভুলিয়ে দিয়ে অনেকে এখন সাধু সাজার চেষ্টা করছেন, বিপ্লবী সাজার চেষ্টা করছেন, কাউকে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। যারা ভালো কাজ করলেন, যারা আমাদের রক্ষা করলেন, করোনার সময় আমরা যখন বিপন্ন অসহায়, সাংবাদিকটা বাঁচবে কি মরবে ঠিক নেই, তখন যারা ঝাঁপিয়ে পড়লেন, প্রত্যেকটা সাংবাদিকের পাশে যারা দাঁড়ালেন, সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন, তাদেরকে হেয় করার, খাটো করার চেষ্টা হচ্ছে বন্ধুগণ। শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হেয় করার চেষ্টা হচ্ছে। সরকারের কাজকে সাংবাদিকদের জন্য যা যা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 1-2টা কাজ হয়তো বাকি রয়েছে। হেলথের জন্য স্কিমও চালু হয়ে গেছে। শুধুমাত্র হাউজিং এর যে বিষয়টা রয়েছে, হাউজিং এর বিষয়টা বাকি রয়েছে। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। নতুন করে 286টা ইলেকট্রিশিয়ান কার্ড দেওয়া হবে, রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলে গেলেন। সারা দেশে নেট সার্চ করে দেখবেন, গুগলে গিয়ে দেখবেন, কোথাও এরকম কাজ সাংবাদিকদের জন্য হয়েছে কি? পেনশন কত ছিল? পেনশন ছিল 1000 টাকা। পেনশন 10,000 টাকা কে করলেন? বিপ্লব দেব সরকার করলেন, বিজেপি সরকার করলেন। এত কাজ করার পরে যদি কাউকে যদি আমরা হেয় করি, ছোট করি ইচ্ছাকৃতভাবে, ইতিহাস কখনোই তাদের ক্ষমা করবে না। আমি তাই বন্ধু আপনাদের বলবো যে আমরা যারা সাংবাদিকতার কাজ করি, আমরা ভালো মন্দ জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ জানি। অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের অভিজ্ঞতাকে সঞ্চয় করে বর্তমানে পথ চলার পাশাপাশি ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছে, নিজের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন বন্ধুরা। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘক্ষণ করব না, এখানে অনেক বক্তা রয়েছে। আমি শুধু এটুকু বলবো যে আপনারা সবাই একবার আমাদের জনপ্রিয় বিপ্লব কুমার দেব এবং প্রতিমা দেব কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের জন্য হাততালি দিয়ে ওনাদের অভিনন্দন জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের প্রেস ক্লাবে রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আমার সাংবাদিক ভাই বোনরা রয়েছেন, গোটা রাজ্যের আপনাদেরকে নিয়ে আজকের সম্মেলন।
সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক প্রণব সরকার মহোদয়, রয়েছেন সুরজিৎ পাল মহোদয়, যাকে আমরা বাপিদা নামে জানি, সেবকদা রয়েছেন, পরিমল শাহ মহোদয় উদয়পুরে জি ত্রিপুরা, এবং রাজ্যের যেটা 25 বছর আমরা কথা বলি যে অসাধ্যটাকে আমরা সাধন করেছি, যার নেতৃত্বে, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা নতুন সূর্য উদয় এ রাজ্যে হয়েছে, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা। আমি রাখি দেওয়ার জন্য এসেছি। আজাদি কা অমৃত মহোৎসব 75 বছরের আমরা এই প্রথম হর ঘর তিরঙ্গা উৎসব আমরা উদযাপন করেছি। আর আজকে অনেক বক্তারা আপনাদের অনেক কিছু বলেছেন, হয়তোবা আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি, আমাদের দায়িত্ব প্রিন্ট মিডিয়া থেকে অনেক বেশি। প্রিন্ট মিডিয়াতে যদি কোনো একটা খবর ছাপানো হয়, সেটা ক্লারিফিকেশন দেওয়ার জায়গা থাকে, কিন্তু আমরা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি, সেটা ছাপাই দেওয়ার বা এটাকে ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ বহুত কম রয়েছে। আমরা সংবাদ জগৎকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা জানি, সম্মান করি। সেই 75-এর যে কালা দিবস ইমার্জেন্সি বলুন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পরিবর্তন এবং সময়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গোটা দেশ যখন ডিজিটাল হওয়ার ধাপে ধাপে এগিয়ে চলছে, বর্তমান সময়ে ভারতবর্ষ দুনিয়াতে যে 100% ডিজিটাল কাজকর্ম হয়, তার মধ্যে 40% কিন্তু ভারতবর্ষ আমাদের দেশে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার যখন পরিবর্তন অনেক কিছু করেছে, সে আমাদের সংবাদ জগতেও আমাদের সাংবাদিক বন্ধুরা নিউ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন ভাবে আপনারা নিজেদেরকে পরিমার্জিত করেছেন এবং আপনাদের মধ্যে পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ মাধ্যম আপনার সমাজের কাছে, রাজ্যের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন। তার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদের সরকার, যেটা মাননীয় সম্পাদক মহোদয় প্রণব সরকার মহোদয় বলেছেন, যেটা ত্রিপুরা রাজ্যে সাংবাদিকরাও মানুষ, সাংবাদিকরা আমাদের সমাজের, এবং সাংবাদিকরা যতটা ধৈর্য এবং সহানুভূতি নিয়ে কাজ করছেন, সেটাকে তাদের সুবিধা অসুবিধা অ্যাড্রেস করার মতো সরকার এগিয়ে আসবে, সেটা আমরা সাংবাদিক বন্ধুরা কখনো কল্পনাও করতে পারিনি। আজকে প্রণবদা যেটা বলেছেন যে মাননীয় বিপ্লব কুমার দেব সরকার আসার পরে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ওভার একবারে এক্সট্রিম লেভেল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যার যেভাবে কথা বলার সেটা আমরা বলতে পারি। সাংবাদিকের উপরে হামলা, আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসি, সাংবাদিকের উপর আগে হামলা হলে আগে তো বলার অধিকার ছিল না যে আমার উপর আক্রমণ হয়েছে, এই কথাটা বলার মতো অধিকার সাংবাদিকদের মধ্যে ছিল না। আমি লক্ষ্য করেছি, আপনারা আব্দুল সাত্তারের নাম জানেন, আমার সুনগরের অনেক ছেলেরা, আর তাদেরকে খুঁজে বের করে আনাটা কষ্ট ছিল আমাদের।
সাংবাদিক হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করতাম না। একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমরা সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সবার জন্য সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি সাংবাদিকদের উপর কি ধরনের উৎপীড়ন হতো। আর যেটা পেনশনের কথা বলেছেন, সেটা তো 1,000 টাকা থেকে 10,000 টাকা। তাদের বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা যেটা পেয়েছেন সেটার দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা হচ্ছেন আমাদের দর্পণ। আমরা যে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আজকে ভারতবর্ষে 12 কোটি মানুষকে শৌচালয় দেওয়া হয়েছে, 9 কোটি মায়েদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, ভারতবর্ষে 45 কোটি 21 লাখ লোকরা জনধন অ্যাকাউন্ট করেছে, ভারতবর্ষে 2 কোটি 78 লাখ সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিশিয়ারি রয়েছে, ভারতবর্ষে 17 কোটি 90 লাখ আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল যে প্রকল্পটাকে নিয়ে এসে সমস্ত কিছু আজকে পিএম গতিশক্তি বলুন, আজকে পিএলআই বলুন, রক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে ভারতবর্ষ আজকে 25 নম্বর জায়গাতে আমরা রপ্তানিতে রয়েছি। 2013-14 ডিফেন্সে আমাদের রপ্তানি হতো 1941 কোটি টাকার মানে জিনিসপত্র আমরা রপ্তানি করতাম। আজকে আমরা 25 নম্বরে আমরা প্রায় 30,000 কোটির উপরে আমরা রপ্তানি করছি। এই যে পরিকাঠামো, এই যে বিষয়গুলি 2013-14 নর্থ ইস্টের বাজেট ছিল 36,000 কোটি টাকা, 2022-23 নর্থ ইস্টের জন্য বাজেট হচ্ছে 76,000 কোটি টাকা, তার বাইরেও পিএম দিবেন 1500 কোটি টাকা। এই যে বিভিন্ন প্রকল্পগুলি সবগুলি মানুষের কাছে তুলে ধরার আমরা তো বলি, কিন্তু সেটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ আজকের ওয়েব মিডিয়া, নিউ মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবচেয়ে তুরন্ত গতিতে সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়াকে আপনারা মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ ভারতবর্ষে আজকে যে 132 কোটি আমাদের আধার কার্ড, 80 কোটি মানুষের কাছে আমরা নেট ব্যবহার করি, 118 কোটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর 45 কোটি 21 লক্ষ মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট। গোটা যে একটা জায়গাতে একত্রীকরণ করে একটা যুগান্তকারী বিপ্লব যেটা এনেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রত্যেকটা কাজ মানুষের কাছে তুলে ধরার যে কাজটা আপনারা করছেন সেটা আপনারা করছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা করছে, আমার পত্রকার বন্ধুরা করছেন। তো সেই বিষয়ে আমরা যাই করি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বরিষ্ঠ ভূমিকা আপনারা নিচ্ছেন। আপনারা যত বেশি সদুত্তর, সকারাত্মক, পজিটিভ কাজ করবেন, সমাজ তত এগিয়ে যাবে। এবং আমরা সরকার যেমন আপনাদের জন্য চিন্তা করি, আপনাদেরকেও গোটা সমাজের জন্য গোটা মন্ত্রণালয় যেটা সরকার রয়েছে, সরকারের ভালো দিকগুলি যেমন তুলে ধরবেন। আরেকটা বিষয় আমি বলবো, সংবাদ আপনারা যারা পরিবেশন করবেন, ত্রিপুরা রাজ্যে ভূপেন দত্ত ভৌমিকের মতো মানে সংবাদ জগতের যিনি আইকন, বর্তমানে আমাদের আরো সাংবাদিকরা রয়েছেন, মানস পাল থেকে শুরু করে আমাদের সেবকদা থেকে অনেক সাংবাদিকরা রয়েছেন। সমস্ত সাংবাদিকদের থেকে আমাদের শেখা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা এক যুগে কাজ করেছে, আপনারা আরেকটা যুগের নিউ যে একটা জেনারেশন চলছে সেটার জন্য আপনারা কাজ করছেন। সমালোচনা আমাদের হবে এবং আপনাদের সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব। আমরা সমালোচনার মাধ্যমে আমরা নতুন কিছু এগিয়ে যাব, কিন্তু নিউজ যাতে হয়, ভিউজ যাতে কম হয়। আজকে কিছু কিছু ক্ষেত্রে ভিউজের সংখ্যা বেশি দেখা যায়, যেটা সমাজের জন্য, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা সুস্বাস্থ্যের পরিপন্থী। আপনারা সবাই নতুন যুগের সঙ্গে আপনারা চলছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে আমি আজকে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা এসে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগবে, বিগত দিনে আপনারা যত সুবিধা আপনারা পেয়েছেন, আগামী দিনে আপনাদের সুবিধা যেটা লাগবে সেটা আমরা সমাজের
একটা ব্যক্তি হিসেবে আমরা সবাই আপনাদের সঙ্গে থাকব এবং আমরা একসঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য আমরা ত্রিপুরা রাজ্য যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবার বিশ্বাসের সাথে সাথে আমরা সবার প্রয়াস, আমরা যারা রয়েছে সবার প্রয়াসের মাধ্যমে একটা শ্রেষ্ঠ ভারত নির্মাণ হবে। আর শ্রেষ্ঠ ভারত নির্মাণ করতে গেলে শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ভারতের কল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন না। সেটা আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, সাবরুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হোক, বাংলাদেশের ভেতর দিয়ে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাই হোক, আজকে প্রত্যেকটা সাবরুমে এসইজেড হোক, নর্থ ইস্টের সবচেয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম বড় হচ্ছে সাবরুমে, সমস্ত কিছু মিলিয়ে সেটা আপনাদের মাধ্যমে সম্ভব সবটা তুলে ধরার আর ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যেটা আমাদের কাছে সংকল্প রেখেছিলেন, ওনার ব্যক্তিগত সংকল্প ছিল না, এটা সামূহিক সবার সংকল্প। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি তাদের যে অভিপ্রায় যে ত্রিপুরা ছোট রাজ্য এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেই সংকল্পটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে আমাদের সামনে রেখেছিলেন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি, যেটা কনফিউশন আমাদের মধ্যে অনেকের কাছে আমি শুনি, যে আজাদী কা অমৃত মহোৎসব 75 বছর, আমরা 2047 আমরা 100 বছরে পৌঁছে যাব। আমরা এই জায়গাতে কেউ থাকবো কেউ থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে আগামী 25 বছর আমাদের স্টার্টআপ পিএলআই যেটা আমি বললাম, আমাদের যুবকরা 65% যুবক যেটা 18 থেকে 35 বছর, 50% যুবক যুবতী 29 বছরের 18 থেকে 29 বছরের মধ্যে রয়েছে। স্টার্টআপের মধ্যে পিএলআই এর মাধ্যমে বিভিন্ন যে ব্যবস্থা রয়েছে সবকিছুর মাধ্যমে আমরা ভারত পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গায় আমরা পৌঁছে যেতে চাই। সেই লক্ষ্যে 25 বছরের একটা সংকল্পনা নিয়ে, একটা প্রারূপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবাইকে নিয়ে কাজ করছেন। আমাদের ভারতবর্ষে ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য যখন 50 বছর পূর্তি আমরা উদযাপন করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ করে আমাদের রাজ্যকেও আগামী 2047 পর্যন্ত কি কি ভিশন আমরা দেখি, আমাদের যুবকরা কি কি স্বপ্ন দেখে ত্রিপুরাকে নিয়ে আগামী 2047 পর্যন্ত ভারত কোন জায়গাতে থাকবে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে আমাদের ত্রিপুরায় কোন জায়গাতে থাকবে সেই স্বরূপটা, সেই প্রারূপটাও তৎকালীন মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। রুটম্যাপ তৈরি রয়েছে এবং সেই রুটম্যাপের মধ্যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরকে বাদ দিয়ে আমরা এই রুটম্যাপ নির্মাণ করিনি, তৈরি করিনি। সেই ভিশনকে আমরা অনেকে ভাবে এটা বোধহয় বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত কিছু অভিপ্রায়, এটা নয়, এটা সাময়িক লিডারশিপ যিনি দেবেন ওনার উপরে ডিপেন্ড করবে সৈনিকরা কিভাবে কাজ করবেন। বেশি সোলজার, গুড সোলজার, ব্যাড সোলজার হয় না, ব্যাড লিডার গুড লিডার, মানে লিডারশিপের উপরে ডিপেন্ড করে যে যুদ্ধ কিভাবে জয়লাভ করা যায়। সেই লিডারশিপ উনি আমাদেরকে দিয়েছেন এবং 2047 পর্যন্ত ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্টেট হিসেবে আমরা দেখতে চাই এবং সেটা আমরা দেখব। আমরা সবাই মিলে তার জন্য কাজ করব সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ত্রিপুরা ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক দিবসীয় যে कार्यक्रम, এই कार्यक्रमे মঞ্চে উপস্থিত ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আদরণীয় প্রতিমা ভৌমিক মহোদয়, শ্রী প্রণব সরকার, সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব, শ্রী পরিমল সাহা, প্রেসিডেন্ট ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, শ্রী সুরজিৎ পাল, সেক্রেটারি ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, শ্রী সেবক ভট্টাচার্যী, ভ্যানগার্ড ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধার, শ্রী সাজ্জাদ আলী, ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, মায়েরা, বোনেরা, অন্যান্য আধিকারিক বন্ধুরা, 2017 সালে এই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি রচনা করা হয়। আর পরবর্তী সময়ে ধাপে ধাপে তার গতি অগ্রগতি দুইটাই হয়। আর পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের অধিকার পাওয়ার যে স্বাদ, তার মধ্যে 25% যে ত্রিপুরা সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ার, তার উপলব্ধি, সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা মাত্র প্রিন্ট মিডিয়াকে দেওয়া হতো, ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া হতো না। এই 3-4টি বড় কাজ হয়েছে। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর 2018-তে যখন 25 বছর টানা কমিউনিস্টের সরকারের পর 0 থেকে সরকার আসলো, আমি বলতাম চাল চরিত্র চেহারা। লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরাতে এসেছিলেন, তো গাড়িতে উঠে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ত্রিপুরার কি কি পরিবর্তন হয়েছে, কি কি করেছো আমাদের বলো, আর কোন কাজটা সবচেয়ে বড় কাজ হয়েছে আমাদের বলো। আমি ওনাকে বলেছি ত্রিপুরার সবচেয়ে বড় কাজ হয়েছে যেটা মানুষের চাল চরিত্র চেহারা, ওয়ার্ক কালচার, সেটা এসছে। তো বলছি কত পার্সেন্টেজ? আমি বললাম 65% আশপাশে। আসলে তো হয়েছে। আজ অজয় ঘোষের মতো সাধারণ গরিব ঘরের এক ছেলে 12ও দিতে পারেনি, মাধ্যমিক পাস করেছে, রাজস্থানে বোনের বাড়িতে যায়, ও সেখানে গিয়ে জুস কিভাবে বানানো হয় শিখে গেছে। ভেজ পকোড়া আর নন ভেজ পকোড়া যাই হোক, চিংড়ি পকোড়া সেখান থেকে বানানো শিখেছে। শিখে এসে এখানে আগরতলা ইস্কন টেম্পলের অপোজিটে স্টল লাগিয়ে জুস বিক্রি করছে। আর যদি 25 বছর টানা সরকার থাকতো, এই ছেলে অথবা কোনো রাজনৈতিক দলের লাইনে মুর্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে তার 5 বছর শেষ হয়ে যেত, 10 বছর শেষ হয়ে ফার্স্ট স্টেশনে রাস্তার কোনো জায়গায় কতবার ড্রাগ ধরে পড়ে থাকতে দেখা। আজ সে लगभग 50,000 টাকা টোটাল পুঁজি লাগিয়েছে তার মধ্যে। আমি জিজ্ঞাসা করেছি কতদিন হয়েছে দিয়েছো দোকানটা? বলে 15 দিন হয়েছে। কত টাকা রোজগার করো? বলে দিনে 600 থেকে 700 টাকা নেট প্রফিট হয়। মাত্র শুরুয়াত, 15 ডেজ। সবাই জানেও না এই জায়গাটা। যখন তার জানকারি হবে তো কাস্টমার আসবে, তার দোকান থেকে খাবে। আজকে 600-700 টাকা দিয়ে 700 টাকা ইনকাম করে, মানে 20,000 টাকা 21,000 টাকা মাসে সে ইনকাম করে 50,000 টাকা পুঁজি লাগিয়ে এর চাইতে বড় ইনকাম কি হতে পারে? ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে চাল চরিত্রের চেহারা। যখন বিশালগড়ের ভেতরে গ্রামের মধ্যে একটা ছেলে পানের দোকান দিয়ে বসে গেছে, আর তার পুঁজি কত? বলে পঞ্চায়েত থেকে আমি 15,000 টাকা সাবসিডাইজড লোন নিয়েছি, পঞ্চায়েত দিয়েছি। রোজগার কত করে? 15,000 টাকা পুঁজি লাগিয়ে 14,000 টাকা মাসে রোজগার করে। আমার কোন ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা পারবে রোজগার করতে? 15,000 টাকা পুঁজি 14,000 টাকা রোজগার করে পান দোকান দিয়ে
যদি কমিউনিস্টের সরকার থাকতো, পুরনো ব্যবস্থা থাকতো, তাহলে ওই ছেলেকে বলতো বিয়ে করো, চাকরি দেবো, ঘুরতে থাকতে। আর তার ছেলে, তার পত্নী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, পান বিক্রি করে ছেলেকে কনভেন্ট স্কুলের মধ্যে পড়ায়। আগে সেসব স্কুলের কথা পড়ার অধিকার কার ছিল? কোন অফিসার ছেলে, কোন প্রশিক্ষিত ব্যক্তি আর্থিকভাবে যে স্বয়ংসম্পূর্ণ করলাম। আজ পান দোকানের ছেলে ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারে, এটা পরিবর্তন হয়েছে। বেকার শব্দটা ত্রিপুরা থেকে অনেকটাই চলে গেছে। আগে কোনো কিছু হলে মেয়ে ছেলে এমএ পাস করে গেছে, এমএ এমফিল করেছে, পিএইচডি করে নিয়েছে, এমবিবিএস এমডি করে নিয়েছে। বাড়িতে দুটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা অথবা ইংলিশ এমএ করে আছে। যখন মেয়েটা পড়াশোনা করে, তখন কেউ যদি এসে বাবাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায় আছে, বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা কমপ্লিট করে মেয়ে যখন বাড়িতে এসছে, তখন বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি করে, বাবা বলে আমার মেয়ে খুব বেকার। এই শব্দটা ত্রিপুরা থেকে আবিষ্কার। আরে এমএ পাস করে কোনো মেয়ে বেকার কিভাবে হতে পারে? কে সে আবিষ্কার করলো বেকার শব্দ? যে ত্রিপুরাতে ছিল এই শব্দ রাজন্য যুগে, ত্রিপুরার ইতিহাস বলে বেকার শব্দ ছিল। বেরোজগার হতে পারে, বেকার কিভাবে হতে পারে? আমরা বেকার তাকে বলি যদি কোনো মানুষ অসফল হয়, আরে বেকার লোক। এটা এমএ পাস মেয়েকে, এমবিবিএস এমডি করা ছেলেকে, একটা জার্নালের মাস কমিউনিকেশন করা ছেলেকে বেকার কিভাবে বলে? তার পরিবর্তন হয়েছে, তার পরিবর্তন হয়েছে ত্রিপুরা। কিছুদিন আগে 15 আগস্ট গিয়েছে, 75তম আজাদি যে মহোৎসব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশব্যাপী আমরা পালন করেছি 76তম স্বাধীনতা দিবস। এই হলঘরের মধ্যে তার আগেও 15 আগস্ট ছিল। কে কে বাড়ির মধ্যে 15 আগস্টের সময় জাতীয় পতাকা উঠিয়েছে? আমাদের হাত তুলুন তো দেখি। একজন কজন? এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে এর আগে, এবার নয়, এর আগে কে কে জাতীয় পতাকা তুলেছে বাড়িতে? এর আগে এবার 15 আগস্টে নয়। কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, না হলে 21, 22, 23, 25 জন। এবার কে কে তুলেছে? হাত তুলো তো দেখি। সবকা সাথ সবকা বিকাশ হয়ে গেল। পরিবর্তন হয়েছে। আগে 21 জন বা 22 জন জাতীয় পতাকা তোলা, আজ 100% এই সভাগারে যারা আছে সবাই তার বাড়িতে জাতীয় পতাকা উঠিয়েছে। পরিবর্তন হয়নি? চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়নি? নিশ্চিত হয়েছে, এই সভাগারে তো হয়ে গেছে। আগে অধিকার ছিল না জাতীয় পতাকা উঠানোর সভা, এবার তার সরলীকরণ করে মাননীয় প্রধানমন্ত্রী 13 তারিখ থেকে জাতীয় পতাকা বাড়িতে তুলতে পারবে। বিপ্লব দেব যখন 18 মোড়াতে ঘুরে, রিয়াং এলাকাতে ঘুরে, তখন গিয়ে দেখে সাইকেলের মধ্যে জাতীয় পতাকা লেগিয়ে কোনো জনজাতি গরিব ছেলে ঘুরছে, তার দৃশ্য ত্রিপুরাতে বানানো দেখেছে। একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধান মূল মন্ত্র কি? স্বনির্ভর মানসিকতা। আত্মনির্ভর মানসিকতা কোথা থেকে আসে? আত্মনির্ভর মানসিকতা, স্বনির্ভর মানসিকতা, পরনির্ভরশীল মানসিকতা থেকে বেরিয়ে যাওয়া কে তৈরি করবে? কে তৈরি করবে বলুন তো দেখি? ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লিডার, তারা একটা মাধ্যম মাত্র। তৈরি কে করবে? স্বনির্ভর মানসিকতা কে তৈরি করবে? কোন পরিবেশে তৈরি হবে? রাষ্ট্রভক্ত নাগরিক, দেশপ্রেমিক নাগরিক হি স্বনির্ভর মানসিকতা সম্পন্ন দেশ দিতে পারে, আত্মনির্ভর ভারত দিতে পারে, আত্মনির্ভর পরিবার দিতে পারে। তারা কেউ পারে না। ইতিহাস তুলে দেখুন, ভবিষ্যৎ তুলে দেখুন, অতীত দেখুন, বর্তমান দেখুন। দুনিয়াতে দেশের
রাষ্ট্রপ্রেমিক নাগরিক যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রিগুলি দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ, জাপান হোক, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড হোক আর আমেরিকা হোক, আর সর্বোপরি ইসরায়েল। দুনিয়ার কোন প্রান্তে আছে? এখন যদি কোনো জার্নালিস্টকে বলি আর বের করো না ইসরায়েলের ম্যাপটা কোথায় আছে, খুঁজে পাওয়া যাবে ইসরায়েল কোথায় আছে। কিন্তু কেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ? রাষ্ট্রপ্রেমিক নাগরিক সেই দেশের মধ্যে রয়েছে। ইসরায়েল মরুভূমি, যখন ইসরায়েলকে বিধ্বংস করে শেষ করে দেওয়া হয়েছিল, ইহুদিরা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিল, ভারতবর্ষ চলে এসেছিল। কিন্তু যখন আবার শক্তি সঞ্চয় করেছে, সঞ্চয় করে রাষ্ট্রসংঘের সামনে দাবি রেখেছে আমাদের সেই মাতৃভূমি লাগবে। কেউ কেউ বলেছিল আরে সেই মরুভূমিতে যে গিয়ে কি লাভ হবে, তোমাদের সুজলাম সুফলাম যেখানে ভালো জমি আছে সেই জায়গা দিয়ে দেবো। ইসরায়েলিরা মানেনি। ইসরায়েল বলেছে যেখানে জন্ম হয়েছে বালু হোক সেখানেই যাব, সেখানেই থাকবো। আজ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ইসরায়েলিরা যে এরা সবচেয়ে শক্তিধর দেশ। কি কারণে করতে পেরেছে? রাষ্ট্রপ্রেম। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত সেটাই করে, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এগুলো কি? রাষ্ট্রপ্রেম। আজ ডিফেন্সে 21% যে খরচা আমাদের বাইরে চলে যেত সেটা কমিয়ে এনেছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় 50,000 কোটি টাকা সেভ করেছে, যেটা চলে যেত বাইরের দেশের মধ্যে। আজ দেশীয় কায়দায় ভারতবর্ষের ডিফেন্সের যে সরঞ্জাম তৈরি হয় তার ব্যবস্থা করেছেন নরেন্দ্র ভাই মোদী। আজকে 13,000 কোটি টাকার ডিফেন্স সামগ্রী আমরা বাইরের দেশে বিক্রি করি, তার নাম নরেন্দ্র ভাই মোদী। শুধু তেরঙ্গা ওঠাননি, উনি তেরঙ্গার সঙ্গে সঙ্গে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সেই জায়গাতে কাজ করে দেন, কাজ করে প্রমাণিত করেছেন। কাজ করা সবাই কাজ করে প্রমাণিত করা কিছু লোক পারে, বন্ধুরা, কিছু লোক পারে। তার জন্য আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, আমি দেখি প্রণব বাবা হাততালি দেওয়ার জন্য বলতে দুজন বসে আছে, হাততালি দাও, কিছু দেয় কিছু দেয় না, কিচ্ছু হবে না। হাততালি বিপ্লবদের দুনিয়াতে বহু দেখেছে, হাততালি দিয়ে কি হয় না হয় আলাদা বিষয়, কিন্তু হৃদয় হতে হয়, পরিবর্তন অনুভব করতে হয়। বুকে হাত দিয়ে বলুন তো দেখি কে পরিবর্তন করেনি সরকার? নরেন্দ্র ভাই মোদী ভারতের চেহারা পরিবর্তন করেনি? আজকে দুনিয়াতে যখন কোনো ইসরায়েলে বা কোনো জার্মানিতে গিয়ে আমরা নামি, তা আমরা বলি আমরা ভারতবাসী। আগে যখন যে কোনো জায়গায় অ্যামস্টারডামে এয়ারপোর্টে নামতাম, কোথা থেকে এসে ভারতীয় ব্ল্যাক ইন্ডিয়ান। আজ বলে 56 ইঞ্চি মোদীর দেশ থেকে এসছো। মোদী সেটা করে দেখিয়েছে। মোদী সে ব্যক্তি ত্রিপুরা রাজ্যের পুরনো সরকার থাকাকালীন সমস্ত সময় লাঞ্ছনা বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কিচ্ছু নাই, গেছে গা, এই শব্দগুলি আয়াত করা হয়েছিল চীন, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে, কমিউনিস্ট কান্ট্রি থেকে আয়াত করা হয়েছিল। কিন্তু মোদী এসে এ রাজ্যের মধ্যে বলে 2019-এর লোকসভার ইলেকশনে মোদীর করে গার্লস স্কুলের ময়দানে বলে, হ্যাঁ ভারতবাসী আসো, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো, এরা দূরদর্শী, এরা মেহনতি, এরা নির্ণয় দিতে জানে, আসো ভারতবাসী এসে শেখো ত্রিপুরার মানুষের কাছ থেকে। সেই উপহার নরেন্দ্র ভাই মোদী দিয়েছে স্বাভিমান ত্রিপুরার মানুষকে। না হলে আগে কলকাতার এয়ারপোর্টে ত্রিপুরার মানুষ যদি নামতো, তো কলকাতা থেকে ত্রিপুরা, আগরতলা থেকে বাঙ্গাল এসছে। আজ কলকাতা এয়ারপোর্ট ত্রিপুরা থেকে আগরতলা থেকে নামে, তখন বলে যে সব দেখো ত্রিপুরা থেকে লোক এসছে, সেই জায়গা থেকে ওরা চলে গেছে। এখন আর ত্রিপুরার মানুষকে বাঙ্গাল বলে কেউ গালি দিতে পারে না ওয়েস্ট বেঙ্গলে। এখন যখন ত্রিপুরা মানুষ গিয়ে ওয়েস্ট বেঙ্গল এয়ারপোর্টে নামে, বলে দেখো আমরাও পরিবর্তন করেছিলাম 32-33 বছরের কমিউনিস্ট সরকারকে। ত্রিপুরার মানুষও পরিবর্তন করেছে। ত্রিপুরার মানুষ মোদীর হাতে তুলে দিয়েছে। তার জন্য পার ক্যাপিটা ইনকাম 2017-তে 1,04,44 টাকা ছিল, সেটা বেড়ে করোনার মতো 1,31,000 টাকা হয়ে গেছে। অথচ বাঙ্গালেও কমিউনিস্টকে পরিবর্তন করে সেই চাচি আর ভাতিজাকে বসিয়েছিল। তার পরিণাম টানা 3 বার সরকার এসছে। বাংলাতে পার ক্যাপিটা ইনকাম কত? এখনো 1 লাখ টাকার কাছাকাছি। তার কারণ কিন্তু বাংলাতে চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়নি। কমিউনিস্ট যেটা করেছিল তার সঙ্গে সিন্ডিকেট বাজি আর মাফিয়া বাজি অ্যাড করেছে তিনি। আর এখানে যেটা ক্যাডার রাজ,
মাফিয়ারা ছিল তার থেকে অনেকাংশে মুক্তি পেয়ে মানুষ কর্মসমতার দিকে চলে গেছে, কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। তার জন্য পানের দোকানের কথা বললাম, তার জন্য জুসের দোকানের কথা বললাম, সেই দিশাতে তৈরি হয়েছে। আর আগরতলা এয়ারপোর্টে নামার পর আমার গর্ব হয় যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে এই ত্রিপুরা শিব মন্দিরের পুণ্যভূমির মাটিতে দাঁড়িয়ে বলে যে গুয়াহাটির কাছে হতে এত সুন্দর এয়ারপোর্ট নেই। তখন বিপ্লব দেবের হৃদয় করে যায়, মন করে যায় যে আমাদের কাছে সেই মানসিকতার ত্রিপুরা তৈরি হতে চলছে। অনেক সময় আমরা বুঝতে পারি না, পরিবর্তন যখন হয়ে যায়, মা তার শিশুর যখন পরিবর্তন হয় ধীরে ধীরে বাড়ে, মা বাবা অনুভব করতে পারে না। কিন্তু দূর থেকে কেউ যদি 4 বছর পরে আপনার বাড়িতে এসে বলবে, আচ্ছা মেয়েটাকে তো এতটা দিয়ে কত বড় হয়ে গেছে। তার জন্য আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অনেক সময় সেটা অনুভব করতে পারি না। অনুভব করার জন্য আত্মচিন্তন করা দরকার, দিনে একবার আত্মচিন্তন করা দরকার যে 2018 আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি। তখন দেখবেন আপনি আপনার সামনে পরিবর্তন চলে আসবে। শুধু ইলেকট্রনিক্স মিডিয়াতেই পরিবর্তন এসছে তেমন না, ত্রিপুরার মাটিতেও পরিবর্তন এসছে। আজ 7-7টি এক্সপ্রেস ট্রেন রাজধানী থেকে সবকিছু ত্রিপুরাতে দৌড়ায়। আজ ডাইরেক্ট ফ্লাইট ত্রিপুরাতে এসে নেমে যায়। আগে 1.5 দিন লাগতো দিল্লিতে পৌঁছতে, আজ 2 ঘন্টা 25 মিনিটে আমরা দিল্লি পৌঁছে যাই। সেই দিশাতে সরকার কাজ করেছে। আমি বলি না সবকিছু হয়ে গেছে, কিন্তু হয়েছে। কিন্তু মাঝে মাঝে দেখি যখন বিভিন্ন জায়গাতে পেড নিউজ হয়, আমি বারবার বলতাম যে পেড নিউজ থেকে বেরিয়ে ইউরো জার্নালিজম থেকে বেরিয়ে আসা। কারণ কি, চাল চরিত্র চেহারা শুধু বিপ্লব দেবের চেঞ্জ হতে চলবে এমন নয়, প্রত্যেক ব্যক্তির হতে হবে, প্রত্যেক সেক্টরে হতে হবে, তবেই গিয়ে ত্রিপুরা এক নতুন দিশায় চলবে। আমি আশা করি আমার ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা যারা দূর দূর থেকে এসছেন, আর এবার আমি প্রণববাবুকে বলবো আমার জন্য না, মেয়রের জন্য একটা হাততালি দেন, দেখি কতজন দেয়। এখন সময় দেয়, আমি জোর করে নিলাম আমরা থেকে। দেখো, জোর করে নেওয়ার মধ্যে 2টা বিষয় আছে। মার কাছ থেকে জোর করে শিশু নেয়, সন্তান নেয়, তার মধ্যে তাকে জোর করে বলে না, তাকে আবদার করে। বিপ্লবদের আবদার করে, জোর করে নিতে শিখে না, ও জানেও না। আমি আবদার করি আপনাদের কাছে, আমি আপনাদেরকে বহু কিছু বলে দিয়েছি। প্রণববাবু যেটা বলেছেন, এটা কাজের সময় সবকিছু হয়ে যায়, হয়ে গেছে। এটা প্রবাহমান নদী, মোদির ডেভেলপমেন্ট। যখন অন্য রোড হবে, এয়ারপোর্ট হবে, তো জার্নালিজম হবে না। এখানে যেখানে দাঁড়িয়ে আছি 25-30 বছর, 40-50 বছর হয়তো আপনাদেরকে বিনা শীতল হওয়ার মধ্যে এখানে বসে কনফারেন্স করতে হতো। আজকে শীতল হওয়ার মধ্যে কনফারেন্স হচ্ছে, সেটাও প্রণববাবু কল্যাণে এবং এখানে যারা বসে আছেন তাদের কল্যাণ হয়েছে। আমার কল্যাণে নয়, অ্যাপ্লিকেশনটা ওনারাই লাগিয়েছিলেন, আমার কাছে ওনারাই গিয়েছিলেন, ওনারাই প্রশ্ন করেছেন, ওনাদের কারণ হয়েছে। আমি তো মাত্র সামনে একজন ব্যক্তি ছিলাম। তার জন্য ব্যক্তি বড় না, তার কাজ বড় হওয়া, তার ব্যবস্থা বড় হওয়া। সেই হিসাবে সবাই মিলে কাজ করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হয়তো খিদে লেগেছে, এখন খাওয়ার পালা, আমিও খাবো। এবার হাততালিটা সবাই যদি না দেয়, জোর করে হাততালি নিয়ে আবদার করে নিয়েছি। এই মানসিকতায় সবাই নিজের জীবনে উন্নতি হোক, উন্নত ব্যবস্থার দিকে যান, আর নিজের জীবন সুন্দর হোক। পরিবারকে সবাইকে নিয়ে সুন্দর ত্রিপুরা তৈরি করুন, সুন্দর মানসিকতা রাখুন, পজিটিভিটি রাখুন। দুনিয়া আপনার সামনে হেরে যাবে, দুনিয়া আপনার সামনে চলে আসবে। নেগেটিভিটি রাখলে সবচেয়ে আগে হার আপনার হবে, পজিটিভিটি রাখলে দুনিয়া আপনার সামনে হেরে যাবে। সেই মানসিকতায় কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। টিভি সংবাদ মাধ্যম বিজ্ঞাপনের হার বহু দীর্ঘদিন যাবৎ স্বীকৃতি প্রদান করা হয়। বর্তমান রাজ্য এখানে এক্রিডিটেশনের কথা বলা হয়। অতীতকে ভুলিয়ে দিয়ে